স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মধুছেলে, সাথে আছে আমি শামীম জাহিদ। 2024 সালের পর দেশে দারিদ্র্য থাকবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এখন থেকে মঙ্গা শব্দটি আর ব্যবহার করা হবে না বলেও মঙ্গাপুরীত এলাকায় বিকল্প কর্মসংস্থান তৈরির মাধ্যমে 45% মানুষকে দারিদ্র্য সীমার উপরে তোলা গেছে বলে জানিয়েছেন তিনি। বার্ষিক কর আয় বাড়ানো গেছে অন্তত 2.5 গুণ। অর্থমন্ত্রী জানান, ক্ষুদ্র ঋণের পাশাপাশি কর্মসৃজন প্রকল্পের মাধ্যমেই দেশে দারিদ্র্য সংখ্যা কমেছে। আজ আমরা আলোচনা করব দারিদ্রতা এবং মঙ্গা নিরসনের উপায় নিয়ে। এই নিয়ে কথা বলতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বিআইডিএস এর সিনিয়র রিসার্চ ফেলো ডক্টর মঞ্জুর হোসেন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান আইনুল ইসলাম। জনাব আইনুল ইসলাম এবং জনাব মঞ্জুর হোসেন, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। কেমন আছেন আপনারা? জি, ধন্যবাদ। ডক্টর মঞ্জুর হোসেন, আপনার কাছে আমি প্রথমে জানতে চাচ্ছি যে আমরা যখন বলছি যে মঙ্গা বা দারিদ্র লোকের সংখ্যা, আমরা বলছি যে মঙ্গা শব্দ উঠে যেতে চাই, আমরা মূল উদ্দেশ্যই কথা হচ্ছে যে বাংলাদেশে দরিদ্র মানুষ থাকবে না, এটা আমরা সবাই আশা করি। বাংলাদেশের যে অর্থনৈতিক উন্নয়নের কথা আমরা বলছি, আমরা ম্যাক্রো ইকোনমিকে নিয়ে যে গর্ব করছি, সেই ইকোনমির অংশটা আসলে সকলের মাঝে ইকুয়ালি ভাগ হোক, দরিদ্র মানুষের সংখ্যা কমে আসে, সেটাই আমরা চাই। এবং এই মুহূর্তে বলা হচ্ছে বাংলাদেশের দরিদ্র মানুষের সংখ্যা প্রায় 24%, বা আমি যদি 25% বলে থাকি। তো এখনও বাংলাদেশের 25% লোক দরিদ্র। এই মানুষকে আসলে আমরা কীভাবে দরিদ্র থেকে, এই দরিদ্র সীমা থেকে আসলে কীভাবে উঠিয়ে নিয়ে আসা যেতে পারে? ধন্যবাদ। আমাদের অর্থনৈতিক উন্নয়নের যত ধরনের আমরা যেসব পদক্ষেপ নিচ্ছি, ধরেন আপনি যেটা বললেন ম্যাক্রো ইকোনমিক, সাউন্ড ম্যাক্রো ইকোনমিক পলিসি বা অন্যান্য যেসব পলিসি, সবগুলো কিন্তু একটা মূল উদ্দেশ্য হচ্ছে দারিদ্র্যকে কমিয়ে আনা, একটা ইনক্লুসিভ ডেভেলপমেন্টের দিকে যাওয়া। সেদিক থেকে গত এক দশক বা তার একটু বেশি সময় ধরে আমরা কিন্তু দারিদ্র্য নিরসনে যথেষ্ট ভালো অগ্রগতি অর্জন করেছি, যা ওয়ার্ল্ড ওয়াইড এটা স্বীকৃতি পেয়েছে, এতে কোনো সন্দেহ নেই। এখন আরেকটা বিষয় যেটা আসলো, মঙ্গার কথাটা আসলো। একটা সময় বাংলাদেশের ওভারঅল দারিদ্র্য যে 33% বা 35% 2010-এর সময় ছিল, তখনও কিন্তু এই মঙ্গা শব্দটা আসতো, যা আমাদেরকে পীড়িত করতো। একটা কারণ হচ্ছে যে আমাদের সব অর্জনটা অনেক ক্ষেত্রে এটা ম্লান করে দিত, যে আমাদের একটা এলাকার লোক ওইটা একটা দুর্ভিক্ষের মতো অবস্থার মধ্যে চলে যাচ্ছিল এবং সেটাকে কোনোভাবে সমাধান করা যাচ্ছিল না। তো সেদিক থেকে সরকারি বেসরকারি অনেক উদ্যোগ নেওয়া হয়েছে ওই সময়টাকে, ওই জায়গাটাকে কেন্দ্র করে, বিশেষ করে উত্তরাঞ্চলের রংপুর এবং ওই বৃহত্তর এলাকাকে টার্গেট করে। সেদিক থেকে আমি বলতে পারি পিকেএসএফ এর একটা প্রাইম প্রজেক্ট ছিল, যেটা ওই এলাকাকে টার্গেট করে, মঙ্গা পীড়িতদেরকে টার্গেট করে। এছাড়াও সরকারি বেসরকারি বহু রকমের এনজিও, নন এনজিও বিভিন্ন কার্যক্রম চলছিল বলে আমরা জানি। এবং তার পরিপ্রেক্ষিতে অনেকটা আমরা যতটুকু গত 3-4 বছর যাবৎ কিন্তু আর মঙ্গার কথা শোনা যায় না ওই দেশে। এর একটাই কারণ হচ্ছে যে ওই জায়গার লোকদেরকে তাদের কিছু কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। সিজনাল যে তাদের আনএমপ্লয়মেন্ট ছিল, সেটাকে অ্যাড্রেস করার চেষ্টা করা হয়েছে। ওই সময়টাতে ইনকাম অ্যাক্টিভিটিস বাড়ানোর একটা চেষ্টা করা হয়েছে। ধরেন ক্ষুদ্র ঋণ দেওয়া হয়েছে, লাইভ স্টক দেওয়া হয়েছে, বিভিন্ন রকম কাজ করা হয়েছে। আমি আরেকটা জিনিস শুনতে পেয়েছি, এখন আমি জানি না কতটুকু সঠিক, সরকারের তরফ থেকে এটাকেও ক্লেম করা হয় মঙ্গা না থাকা, একটা শর্ট টাইম ইল্ডিং কিছু নিউ ভ্যারাইটিস ওখানে ক্রপের কথা বলেছে, এবং যেটা অল্প সময়ের মধ্যে ওই সময় উঠে যায় এবং তাতে করে লোকজনের কর্মসংস্থান প্লাস আয়ের একটা ব্যবস্থা হয়। তো এই ধরনের অ্যাটেম্পটগুলো নেওয়ার ফলে ওই এলাকায় একটা ড্রাস্টিক চেঞ্জ হয়েছে, তো কোনো সন্দেহ নেই। ডক্টর মঞ্জুর, আমি আপনার কাছে ফিরে আসবো। তার আগে জনাব আইনুল ইসলাম, আপনার কাছে জানতে চাচ্ছি, আমি মঙ্গার কথাই যাই, যে কথাগুলো বলা হচ্ছে যে মঙ্গা থাকবে না বলছেন অর্থমন্ত্রী, খুবই আশাবাঞ্জক কথা। আমরা এটা কিভাবে নিরূপণ করলাম যে এখন মঙ্গা নেই? আমি যদি বলি যে মানুষ পভার্টি মেজার করবার যে উপায় আছে, যদি অনেক সময় বলা হয় যে $1.9 পার ডে ইনকাম যদি তার নিচে থাকে, তাহলে আমরা তাকে দরিদ্র বলবো, এরকম একটা ইন্ডিকেটর আছে। কোন ইন্ডিকেটর আমরা তাদেরকে বলছি তারা আসলে মঙ্গা পীড়িত নয়? আচ্ছা, আপনাকে ধন্যবাদ। যে আসলে মঙ্গা, আপনারা এখন টিভিতে বা বইয়ে অনেক গবেষণায় মঙ্গার কথাটা বলে, কিন্তু আমার বাড়ি কিন্তু সেই মঙ্গাপীড়িত এরিয়াতে। আমি যখন ছোট ছিলাম তখন কিন্তু এই টার্মটা আমি শুনেছি, আমার মায়ের কাছে শুনেছি যে মঙ্গার সময় কি কি ঘটতো আর কি। মঙ্গা মানে বছরে দুটো টার্ম বলা হচ্ছে, যে আপনার আমন প্ল্যান্টেটের পরের টাইমটা যখন মানুষের কাজ থাকে অ্যাট দ্য সেম টাইম, আবার ঘরের মধ্যে যারা বিশেষ করে মার্জিনাল যারা আর কি, মানে প্রান্তিক চাষি, তাদের ঘরে কিন্তু খাবার থাকে না এবং বাইরে কাজও নেই, ঠিক আছে। সুতরাং এই সময়টাকে মঙ্গা বলা হয়। তখন নানা রকম অসুখ বিসুখ, ম্যাল নিউট্রিশন,
তার রেজিস্টার এই সব কিছু কিন্তু ওই সময়টাই দেখা যায় আর কি। এবং আরেকটা আছে এপ্রিল মার্চ এপ্রিলে, তখন কিন্তু বোরোর পরের সিজনটা আর কি, ওই সময়টাকে মঙ্গা বলা হতো। কিন্তু এখন যেটা আপনি যে মূল প্রশ্নটা করছেন যে এখন আসলে কেন বলছে যে নাই মঙ্গা, হ্যাঁ, measurement কেন টা কি? থাকবে না, সেটা দেখেন আমি একটা কিছুটা ইয়া আছে যে এখনো কুড়িগ্রাম অঞ্চলে কিন্তু সবচেয়ে বেশি দরিদ্র এবং সবচেয়ে কম হচ্ছে কুষ্টিয়াতে 3.7, আর একটা হচ্ছে 64% হচ্ছে কুড়িগ্রাম অঞ্চলের দরিদ্র। ওনাদের যে সংজ্ঞাটা সেই সংজ্ঞা অনুযায়ী, ঠিক আছে, এটা হলো 2013 সালের স্ট্যাটিস্টিক। এবং আরেকটা ড্রাস্টিক যেটা উনি বললেন যে অনেকগুলো চেঞ্জ এসছে, রংপুরের লোক কিন্তু এখন 3 বেলা খায়। আগে কিন্তু এটা 2009 সালের পর থেকে, এখন কিন্তু আগে খেতে পারতো না। কারণ হচ্ছে যে আরেকটা ছিল যে তাদের যা আর্নিংসটা ছিল সেটা দিয়ে কিন্তু একটা 3 বেলা খাওয়ার যে এদিকে দ্রব্যমূল্য কিন্তু বেশি ছিল। জি, হ্যাঁ, আর 9 সালের পর থেকে কিন্তু দ্রব্যমূল্যটা মানে আওয়ামী লীগ সরকারের সময় বলতে হবে যে স্থিতিশীল আছে। তারা কিন্তু সেই সেন্সে কিন্তু তারা 3 বেলা এখন খেতে পারে। এবং বিশ্ববাজারে তেলের দাম কম থাকার কারণে তেলের দাম কারণ। আরেকটা জিনিস হচ্ছে যে এটা একটা কারণ। হ্যাঁ, 2011 সালে ওই প্রধানমন্ত্রী, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, ওই মিটিংটায় আমি ছিলাম। উনি একটা কথা বলেছে যে রংপুরের উন্নয়নের দায়িত্ব আমি নিলাম। ধন্যবাদ। আমরা তার আগে নেব ছোট্ট একটা বিরতি। আমরা নিচ্ছি 30 সেকেন্ডের একটা বিরতি, আমাদের সাথেই থাকবেন, ফিরছি শীঘ্রই। ফিরছি আবার আলোচনা। ডক্টর হোসেন, আপনাকে জানতে চাই, অর্থনৈতিক উন্নয়নের মূল উদ্দেশ্যই হচ্ছে যেটা আমি বলছিলাম যে আসলে দরিদ্র নিরসন, ধনী দরিদ্রের যে ব্যবধান যে তীব্র হচ্ছে, সেইটা কমানোর আসলে উপায় কি? কিভাবে সুষম বন্টন করা যায় অর্থের, সম্পদের? না, এতে করে এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। একটা দেশ যখন একটা যেমন আমরা মধ্যম আয়ের দিকে যাচ্ছি, এই সময়টা কিছু ইনইকুয়ালিটিটা বাড়তে থাকবে, এবং সেই বাড়তে থাকার জন্য যেটা হচ্ছে ইনক্লুসিভ ডেভেলপমেন্ট, ইনক্লুসিভ ইকোনমি অ্যাক্টিভিটিস, সেগুলো সারা দেশে সমানভাবে ছড়িয়ে দেওয়া, এই জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট। আরেকটা হচ্ছে যে আপনি ধনী হওয়ার পন্থাগুলো কি, সেই জায়গাটা আমরা কতটুকু দেখছি বা কতটুকু কেয়ার করছি, সে বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আপনি যে কোনো উপায়ে ধনী হয়ে যাচ্ছেন এবং তাতে করে আমরা একটা বলে ট্রিকল ডাউন অ্যাপ্রোচ, উনিও জানে সে অন্যের সুবিধা পাচ্ছে কি পাচ্ছে না। আপনি ব্যাংকের টাকা নিয়ে ধনী হয়ে যাচ্ছেন, আপনি অন্যান্যভাবে অবৈধ উপায়ে ধনী হয়ে যাচ্ছেন, সেই জায়গাগুলো কিন্তু চেক দেওয়ার জন্য যে একটু আগে আমরা অফ দ্য রেকর্ড বা অফ দ্য ইয়ার কথা বলছেন, সুশাসনের বিষয়টা, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সেই জায়গাটা যে কন্ট্রোল করতে পারলে কিন্তু এই যে ডেভেলপমেন্টটা বা উন্নয়নটা, এটা কিন্তু অনেকটাই ইনক্লুসিভ হবে, অনেকটাই বৈষম্যটা কমে আসবে বলবো না। আমি আরেকটা যেটা বলতে চাচ্ছিলাম যে আপনার ওভারঅল যে আমাদের পভার্টি রিডাকশন স্ট্র্যাটেজি বা দারিদ্র নিরসনের স্ট্র্যাটেজি, সেখানে কিন্তু কর্মসংস্থান বৃদ্ধির কোনো বিকল্প নাই। এখন কথা হলো যে কর্মসংস্থানটা আপনি কিভাবে করবেন। আমরা যেটা বলি যে এখন মাইক্রো ক্রেডিট দিয়ে একটা লেভেল পর্যন্ত নেওয়া যায়, এরপরে কিন্তু আর যাবে না। তাহলে কি করতে হবে? আপনাকে মাইক্রো এন্টারপ্রাইজে নিয়ে যেতে হবে, আপনার এসএমই ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজিতে নিয়ে যেতে হবে, লোকজনদেরকে সেই ধরনের ইনসেন্টিভ দিতে হবে, তাকে বিভিন্ন ধরনের সহায়তা দিতে হবে। মাইক্রো ক্রেডিট ইজ ওয়ান অফ দি সোর্স অফ অ্যাক্সেস টু ফাইন্যান্স। তাহলে সেক্ষেত্রে বিভিন্ন রকমের সোর্স বাইর করতে হবে, যাতে করে মানুষ অনেক বেশি হারে আপনার ফাইন্যান্স সহায়তা পায়, অনেকভাবে অন্যান্য প্রণোদনা পায়, যাতে করে তারা নিজেরা কিছু করে খেতে পারে। এই বিষয়গুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। জনাব আইনুল ইসলাম, আপনার কাছে জানতে চাচ্ছি যে কর্মসংস্থান কথা বলা হচ্ছে, যে কর্মসংস্থান তৈরি কিন্তু আসলে সাস্টেনেবল, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পারে। এবং এই টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে, কারণ এখন আমরা বিভিন্ন প্রকল্প নিচ্ছি, কর্মসূচি হাতে নিচ্ছি, এবং তার মাধ্যমে বছরে একটা নির্দিষ্ট সময়ে কিন্তু আসলে তাদেরকে মানুষকে আর্থিক সাহায্য দেওয়া হয়ে থাকে, বা শস্য সাহায্য দেওয়া হয়ে থাকে, চাল দেওয়া হয়, ডাল দেওয়া হয়। কিন্তু এই সাস্টেনেবল করতে হলে, টেকসই করতে হলে কর্মসংস্থানের কোনো বিকল্প নাই। সেইটা আসলে কতটা হচ্ছে আপনি যদি বলেন গ্রামাঞ্চলে? না, ওই যে লং রানে যদি আপনি ডেভেলপমেন্টের কথা বলেন, তাহলে কিন্তু এটার কোনো বিকল্প নেই। কারণ আপনি এই বিশেষ করে মঙ্গাপীড়িত এলাকার কথা বলেন, সেখানে দিচ্ছেন কি খাবার বিনিময়ে, কি বলে, কাজের বিনিময়ে খাদ্য, এইসব জিনিস দিচ্ছেন। তারা কিন্তু ডিপেন্ডেন্ট হয়ে পড়ছে। কিন্তু তাদেরকে একটা কাজের যদি আপনি একটা ব্যবস্থা করে দিতেন, যেমন আমাদের অঞ্চলে কিন্তু শিল্প বলতেই নাই, ঠিক আছে, এটা হয়তো বা রাস্তা বা ইনফ্রাস্ট্রাকচারের কারণে হতে পারে। এবং দেখেন এরশাদের সময় কিন্তু ইন্টেরিয়র মানে রোডগুলো কিন্তু ডেভেলপমেন্ট হয়েছে, কিন্তু বাইরের সঙ্গে যোগাযোগ এটা কিন্তু ডেভেলপমেন্ট হয়নি। এবং এই যে আমাদের বঙ্গবন্ধু সেতু, যেটা যমুনা সেতু, এটার কারণে কিন্তু আমাদের অঞ্চলের লোকজন এখন বাইরে ঢাকা আসে,
বিভিন্ন জায়গায় যাচ্ছে, তারা কিন্তু কর্মসংস্থান নিজেরাই বেছে নিচ্ছে। সুতরাং যদি সুযোগ করে দেওয়া যেত ওই সব জায়গায়, তাহলে কিন্তু যেটা আসলে আমাদের ইনক্লুসিভের কথা বলতেছেন, ইনক্লুসিভ ডেভেলপমেন্টটা আরও নিশ্চিত হতো আমার মনে হয় যে ভবিষ্যতের জন্য আর কি। ডক্টর মঞ্জুর, ইনক্লুসিভ ডেভেলপমেন্টের জন্য কিন্তু আমার যেটা হয় যে একটা সময় কিন্তু বলা হয়েছিল বাজেটে যে জেলাভিত্তিক একটা বাজেট থাকতে পারে, সেইটা কিন্তু খুব একটা দেখি না। কারণ ইনক্লুসিভ করতে হলে বাংলাদেশের সকল অঞ্চলের উন্নয়ন দরকার, কর্মসংস্থান দরকার। সবখানে যে শিল্প কারখানা হবে তা নয়, সবখানে যে কৃষি কাজ হবে সেটাও নয়। অবস্থা বুঝে যেখানে যেটা প্রয়োজন সেটা করা যেতে পারে। এটা আসলে কতটা জরুরি? জেলা বাজেটটা না হলেও আমি যতটুকু জানি যে উপজেলা এবং ইউনিয়ন পরিষদের একটা আলাদা করে বাজেট করা হচ্ছে এবং তাদেরকে 5 ইয়ার প্ল্যান করা হচ্ছে, কিন্তু সমস্যা রয়ে গেছে যে এখনো তারা নিজের মতো করে সেই ক্যাপাসিটি ডেভেলপমেন্টটা তাদের হয়নি। কিন্তু ওই প্রক্রিয়াটা শুরু হয়ে গেছে, আমি জানি এটা প্রক্রিয়াটা শুরু। এখন যে বিষয়টা দরকার যে ওই প্রক্রিয়াটাতে পার্টিসিপেটরি বেসিস হওয়া, তাদেরকে সেভাবে আরো ক্যাপেবল করে তোলা, এবং তাহলে কিন্তু আপনি সব ইউনিয়নের বাজেটকে যোগ করলে আপনি উপজেলা বাজেট পাবেন, উপজেলা সবগুলো যোগ করলে কিন্তু জেলা হয়ে যাবে বা সারা দেশেরই হয়ে যাবে। সুতরাং সেটা এক ধরনের ইস্যু। এখন বাজেট করলেই তো হলো না, আপনার ডেভেলপমেন্ট আসপেক্ট ভিশন তাকে সেই জিনিসটা লাগবে। উনি একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন। আমি শিল্পায়নের কথা বলছি, বা শিল্পায়ন আমি মনে করি যে আমাদের দেশে এখনো মনে করি খুব বৃহৎ শিল্প হওয়ার মতো ওই রকম পটেনশিয়ালিটি আমাদের নাই, সেই টেকনোলজিক্যাল নো হাউ নাই, এফডিআই নাই, অনেক কিছু নাই, কিন্তু আমাদের ছোট শিল্প গ্রো করার কিন্তু যথেষ্ট সুযোগ আছে। আমি এখন পদ্মা সেতু করছি, আমি যমুনা সেতু করেছি, এখন এই সেতুগুলো কানেক্টিভিটি বাড়ছে, আমার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট বাড়ছে, এতে কোনো সন্দেহ নেই। আমি ইন্টার রিজিওনাল কানেক্টিভিটির কথা চিন্তা করছি, ভারতের সাথে, এই যে মিয়ানমারের সাথে, চায়নাকে নিয়ে। এখন যেটা উচিত, যেমন স্পেশাল ইকোনমিক জোন করছি বা আলাদা বেসিক শিল্পনগরী করছি, সেগুলোকে যদি আমি দরিদ্র প্রণ এরিয়াগুলোতে যদি আরো কনসেন্ট্রেট করি, সেখানে যদি আরো বেশি করে ফোকাস করি, তাহলে কিন্তু আমার কর্মসংস্থান বাড়া সম্ভব, এবং সাথে সাথে কিন্তু ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রিগুলো ডেভেলপ করবো। ধন্যবাদ। আমাদের সময় হচ্ছে ছোট্ট একটা বিরতিতে যাবার। আমরা নিচ্ছি একটা বিরতি, আমাদের সাথেই থাকবেন, ফিরছি শীঘ্রই। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মধ্যশিলা। আজ আমরা আলোচনা করছি মঙ্গা নিরসন বা দরিদ্র নিরসন নিয়ে। কথা বলতে আমাদের স্টুডিওতে রয়েছেন বিআইডিসির সিনিয়র রিসার্চ ফেলো ডক্টর মঞ্জুর হোসেন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান আইনুল ইসলাম। জনাব ইসলাম এবং জনাব হোসেন, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে আরেকবার। জনাব ইসলাম, আপনার কাছে আমি জানতে চাচ্ছি, আমরা যখন বলছি দারিদ্র নিরসনের কথা ভাবছি, আমরা বারবার আসলে গুরুত্ব দিচ্ছি মানুষের ক্রয় ক্ষমতার উপরে, বা আমরা মানুষের ইনকামের কথা বলছি যে কতটায়, কিন্তু এর সাথে আরেকটা বিষয় সম্পৃক্ত, সেটা হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান। এগুলো একটা বড় ইন্ডিকেটর আমরা যদি বলে থাকি। সেগুলো কিন্তু কি আমরা কি সমন্বিতভাবে এগুলোকে নজর দিচ্ছি কিনা, বা এটার অবস্থা কি এই মুহূর্তে? শিক্ষা তো এটা এটা জাতীয় পর্যায়ে অর্থাৎ সব অঞ্চলে একরকম হচ্ছে, সেটা একটা ঠিক আছে। আমি ওনার সঙ্গে একটা জিনিস অ্যাড করতে চাই, যে উনি বলছিলেন যে ইনক্লুসিভ ডেভেলপমেন্ট এবং জেলা ভিত্তিক, উপজেলা ভিত্তিক ডেভেলপমেন্ট করা আর কি। সেখানে একটা জিনিস আমাদের অঞ্চলের জন্য, বিশেষ করে এই যেখানে আসলে পিছিয়ে পড়া, যেটা আমাদের সংবিধানে কিন্তু আছে যে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সামনের দিকে এগিয়ে নিতে হবে, এটা কিন্তু আছেই। সুতরাং পিছিয়ে পড়া জনগোষ্ঠী ওই অঞ্চলটাতেই বেশি, এটা কিন্তু ঠিক আছে। সেখানে অন্য অঞ্চলের সঙ্গে যদি তুলনা করেন তাহলে কিন্তু এটা হবে না, ঠিক আছে। যেমন ওখানে এই বিদ্যুৎ, ওখানে গ্যাস কিন্তু নাই, ওই অঞ্চলে গ্যাস নাই। সুতরাং বিদ্যুৎ দিতে হলে একটা সাবসিডাইজ রেটে বিদ্যুৎ দিতে হবে, তা না হলে ইন্ডাস্ট্রি গ্রো করবে না। এবং ইন্টারেস্ট রেট, ব্যাঙ্কগুলোতে ইন্টারেস্ট রেট সব জায়গায় যেরকম ওখানেও সেরকম। কিন্তু সুতরাং যদি ওয়ান ডিজিটে দেওয়া যায়, তাহলে কিন্তু আমার মনে ওখানে শিল্প মানে দাঁড়িয়ে যাবে আর কি। কিন্তু সাবসিডি দিয়ে তো আসলে শিল্প কারখানা গড়া যাবে না, একটা পর্যায় পর্যন্ত, যেটা আমরা বলি, হ্যাঁ, একটা পর্যায় পর্যন্ত যদি, আর সরকারি প্রণোদনাগুলো যদি ওখানে একটু স্পেশাল হয়, তাহলে আমার মনে হয় যে সরকারের যে প্ল্যান আছে যে আমরা ওখানে মঙ্গা দূর করব, দারিদ্র দূর করব, সেটা মনে হয় যে কিছুটা হলো হবে। আর একই তালে চলছে আমার অঞ্চলে, যেটা আপনি বলবেন যে ওই যে শিক্ষা, খাদ্য, কারণ এখন 10 টাকা কেজি চাল কিন্তু আমাদের অঞ্চলে দিচ্ছে, এটা নিয়ে অনেক কথা, সুশাসনের কথাবার্তা আছে, অনেক কিছু আছে, কিন্তু প্রোগ্রামটা তো ভালো ছিল, ঠিক আছে, 10 টাকা বিনিময়ে। আর তাছাড়া এই যে অন্যান্য যে প্রোগ্রামগুলো, যে বিশেষ করে নিউট্রিশনের যে প্রোগ্রামগুলো আমাদের অঞ্চলে একটু বেশি আসলে ওইদিকে। ধন্যবাদ। আমি আপনার ডক্টর হোসেন, আপনাকে জানতে চাচ্ছি, স্বাস্থ্য, শিক্ষা বা বাসস্থান এই বিষয়ে আমরা যখন বিভিন্ন প্রকল্প নিচ্ছি, কর্মসংস্থান প্রকল্প নিচ্ছি, তখন কি এই বিষয়গুলোকে একসাথে সমন্বিত অ্যাপ্রোচ থাকছে কি? মনে করি যে দারিদ্র নিরসনে এবং দারিদ্র অবস্থার উন্নয়নের জন্য দুটো খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে স্বাস্থ্য, আরেকটা জিনিস হচ্ছে ন্যাচারাল ডিজাস্টার।
আচ্ছা, natural দুর্যোগগুলো আমাদের দেশের দারিদ্ররা সবচেয়ে বেশি ভালনারেবল থাকে এই দুইটা জিনিসের জন্য। তারা যতটুকু উঠে ততটুকু নেমে যায় যদি কোনো কারণে একটা ন্যাচারাল ক্যালামিটি চলে আসে, প্রাকৃতিক দুর্যোগ চলে আসে, অথবা তার স্বাস্থ্যগত কোনো ঝুঁকিতে পড়ে যায়, পুরো ফ্যামিলিটাই কিন্তু আবার আগের পর্যায়ে চলে যায়। তো এই দুটো জিনিসে একটা ভালো দিক যে আমাদের দারিদ্র সীমার দারিদ্র প্রপোর্শনটা কমে আসার একটা কারণ হতে পারে গত 5-7 বছর 8 বছর আমরা বড় রকমের কোনো প্রাকৃতিক দুর্যোগ দেখিনি, এটা একটা বড় কারণ হতে পারে। আর একটা এট দ্য সেম টাইম আমি যেটা বললাম যে দরিদ্রদের জন্য চিকিৎসার ব্যবস্থা করা বা তাদের জন্য কোনো ইন্স্যুরেন্সের, মাইক্রো ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্সের একটা প্রকল্প বিভিন্ন জায়গায় পাইলট বেসিস চলছে, সেই জিনিসগুলোতে আরো জোরদার করতে হবে। না হলে কিন্তু দারিদ্র নিরসন করার যে স্বপ্ন আমরা দেখছি কিছুদিনের মধ্যে 15% বা তার বিলো নিয়ে আসবো, সেটা কিন্তু অনেক সময় হবে না। কারণ পরিসংখ্যানগত দিক থেকে দেখলেও অনেক সময় দেখি যে ইন রিয়ালিটিতে অনেক কিন্তু আবার নেমে গেছে। একটাই কারণ, একটা পরিবারে একটা লোক যদি কোনো কারণে ভালো একটা ক্রনিক ডিজিজে পড়ে যায় তাহলে তার কিন্তু শেষ ওই পরিবারটা অনেকটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। সুতরাং আমি মনে করি দারিদ্র নিরসনের সাথে সাথে হেলথ রিলেটেড যে সুরক্ষাটা এবং প্রাকৃতিক দুর্যোগ থেকে তাদেরকে মোকাবেলার জন্য যে ধরনের কপিং স্ট্র্যাটেজি, ম্যানেজমেন্ট, এইসবগুলো খুবই গুরুত্বপূর্ণ। কিছু কিছু এনজিওগুলো তাদের ওই প্রোগ্রামের মধ্যে এই জিনিসগুলো ইনবিল্ড করেছে, কিন্তু ঠিক সেভাবে ইফেক্টিভ না এখন সেই জায়গাগুলোতে একটা জিনিস দেখার দরকার। আরেকটা হচ্ছে দারিদ্র নিরসনের নামে যত রকমের এনজিও কার্যক্রম চলছে দেশে, সেগুলোর আমি পজিটিভ সাইড আছে, কিন্তু কথা হলো যে তাদেরও কার্যক্রমকে কিছুটা দেখা দরকার। আমরা যখন গবেষণা করি অনেকেরই আমি দেখছি আপনি মাইক্রো ক্রেডিট দিচ্ছেন 40% টোটাল গ্রান্টের বা টোটাল অ্যামাউন্টের, 60% আপনার অপারেটিং কস্টে খরচ হচ্ছে। আপনি বড় বড় গাড়ি নিচ্ছেন, আপনি বড় বড় বাড়িতে থাকছেন। সুতরাং যখন ডোনারদের থেকে আমরা নেগোশিয়েট করি তখন কিন্তু এই বিষয়টা দেখা দরকার। সরকারি কার্যক্রমের মাধ্যমে হয়তো এই টাকাটা কোনো না কোনো পার্টনার অর্গানাইজেশনের মাধ্যমে দেওয়া হচ্ছে, তখন দেখা যাচ্ছে তাদের অপারেটিং কস্টটা দারিদ্র নিরসনের জন্য যেটুকু অ্যালোকেট করা হচ্ছে তার চাইতে বেশি হচ্ছে তাদের পরিচালনাগত ব্যয়। এই বিষয়গুলো হেলথের কথা একটু বলি, যে হেলথের কথা আসলে যে দারিদ্র নিরসনে হেলথ একটা মানে বলবো একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সেক্টর আর কি, মানে গ্রাম অঞ্চলে বা ওই মঙ্গাপীড়িত এরিয়াতে আমি দেখেছি যে আসলে সব সুযোগ সুবিধার চেয়েও হেলথের জায়গাটা যেন সবচেয়ে অবহেলিত। এখন একজন ডাক্তার, ওখানে 7-8 জন 10 জন ডাক্তার থাকার কথা, একটা সেখানে থাকতেছে একজন ডাক্তার, তাও থাকছে না। কোনো ধরনের একটা ডিজিজ মানে সিভিয়ার ডিজিজ হলে কিন্তু তাদের জেলা শহরে আসতেছে এবং অনেক সময় সে ঢাকায় আসতে হচ্ছে। সুতরাং এটা আসলে অনেক বড় ধরনের সমস্যা, জাতীয় সমস্যা বলতে পারা যায়। কারণ একজন ডাক্তার যিনি ওখানে থাকেন তারও সেই ওখানে থাকার মতো ইনফ্রাস্ট্রাকচার হয়তো নেই, তার বাচ্চাকে সে ভালো স্কুলে পাঠাতে পারবে। আপনি দারিদ্র নিরসন করবেন হেলথের দিকে, একই সাথে সেই যিনি থাকবেন তারও আসলে তার পরিবারের দিকে খেয়াল রাখা উচিত। অবশ্যই তার চাকরি শর্ত তিনি গ্রামে যাবেন, কিন্তু গ্রামে যিনি থাকতে পারেন সে ব্যবস্থাও আসলে দেখতে সবগুলোকে এক্ষুনি করে স্বাস্থ্যের দিকে সবচেয়ে অবহেলিত বলবো আমি, স্বাস্থ্যের জায়গাটা। ধন্যবাদ ডক্টর হোসেন। আপনি বলছিলেন যে দুর্যোগ একটা বড় সমস্যা। আমরা জানি যে বাংলাদেশে শস্য প্রায় দুর্যোগের সম্মুখীন হয় এবং শস্যের ক্ষতি হয় এবং আসলে মানুষ পর্যদস্ত হয়ে পড়ে। শস্য বীমার কথা বহুবার শুনে আসছে, কাজ হচ্ছে না কেন? এটা কিছু আমার মনে হয়, আমি অত ভালো এই বিষয়ে আমার নাই, নলেজ নাই, কিন্তু আমি যতটুকু বুঝি যে কিছুটা এখানে টেকনিক্যাল সমস্যা আছে। ক্রপিং যে ইন্স্যুরেন্সের কথা বলা হয়, সেখানে ইন্স্যুরেন্স কতটুকু, প্রিমিয়াম কতটুকু ধার্য হবে, যে কোনো সময় একটা দুর্যোগ হলে তখন কি হবে। এখানে মোট কথা হলো যে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো সেভাবে আকৃষ্ট হচ্ছে না। তো সেই জায়গায় সরকারেরও কিছু বা ডোনারদেরও কিছু, আমি যতটুকু জানি এক্সপেরিমেন্ট চলছে যে এটাকে করা যায় কিনা ভবিষ্যতে। তা করতে পারলে ডেফিনেটলি এটা একটা দারিদ্র নিরসনের জন্য ওয়ান স্টেপ অ্যাহেড হয়ে যাবে। ডক্টর মঞ্জুর হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজ শেষ করতে হচ্ছে জনাব আইনুল ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভবিষ্যতে নিশ্চয়ই আপনার সাথে আমরা আবার ধন্যবাদ। এই ছিল আজকে আমাদের খাতুন কনস্টেবলের মধ্যে ছিল। আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।